সান্দাকফু অ্যাডভেঞ্চার প্রিয় এবং পর্বতপ্রিয় বাঙালির বেড়ানোর উইশ লিস্টে সান্দাকফু থাকবে না তা হতে পারে না। ছোট্টবেলায় ভূগোল বইতে পড়া পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুতে যাওয়ার ইচ্ছে ছিল বহুদিনের। তাই হঠাৎ দুদিনের ছুটিতে সান্দাকফুর যাওয়ার প্ল্যানটা করেই ফেললাম। প্রথমে স্মিতা একটু দোনামোনা করলেও শেষে একই জায়গা থেকে এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখার লোভটা সামলাতে না পেরে রাজি হয়েই গেল। তো ব্যাস আর কি, দেরি না করে বেরিয়ে পড়া সান্দাকফুর উদ্দেশ্যে। আর এই ট্যুরে আমাদের যা প্রাপ্তি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যা দেখেছিলাম তা নৈসর্গিক। আজ আমরা আমাদের এই সান্দাকফুর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব। দুটি পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভ্রমণ কাহিনীটি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম পর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। আমার পিছনে এই রেল ইঞ্জিনের রেপ্লিকা দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি এখন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর আজকের গন্তব্য আমাদের টুমলিং। আমরা সান্দাকফু ট্যুর করছি, তবে আজকে রাত আমরা টুমলিংয়ে কাটাবো। আমাদের গাড়ি বলা আছে, গাড়ি এসে গেছে। তো চলুন আমরা গাড়িতে গিয়ে উঠি এবং যেতে যেতে অনেক কথা হবে। প্রথমে আমরা যাব মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে পারমিট নিয়ে আমরা এগিয়ে যাব সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আজকের গন্তব্য টুমলিংয়ের উদ্দেশ্যে। আমি এনজেপি থেকে রওনা দিয়েছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। গাড়ি আমি আগেই বলে রেখেছিলাম, আমরা তিনজন যদি বেড়াতে আসি তাহলে আমাদের ছোট গাড়ি দরকার হয়, এবং এনজেপিতে আসলে আমি মানিকদাকে ডেকে নিই। মানিকদার ডিজায়ার গাড়ি আছে, আমি মানিকদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা যদি ছোট ফ্যামিলি নিয়ে এদিককার নর্থ বেঙ্গল ট্রিপ করতে আসেন তাহলে আপনারা মানিকদার সাথে যোগাযোগ করতে পারেন। তো যেটা বলছিলাম, আজকের ওয়েদার কিন্তু বেশ ফগি। মনটা খারাপ হয়ে গেল যে সকাল সকাল এরকম ফগি ওয়েদার। জানি না সারাদিন ওয়েদার কেমন থাকবে, আদৌ আজকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো কি না সেটাও জানি না। তো হোপ ফর দ্য বেস্ট। এনজেপি থেকে মানেভঞ্জন দুভাবে যাওয়া যায়, এক মিরিক হয়ে, দুই কাটশিয়ং হয়ে, ঘুম হয়ে। তো মানিকদা আমরা কোন রাস্তা দিয়ে যাব? আমরা মিরিক হয়ে যাব। আমরা মিরিক হয়ে মানেভঞ্জন পৌঁছাবো। দুটোর পর সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট বন্ধ হয়ে যায়, তারপর কাউকে আর এন্ট্রি করতে দেওয়া হয় না। আপনাদের মানেভঞ্জন গিয়ে গাড়ি ঠিক করতে হবে, তারপর পারমিট নিতে হবে, তারপর যেতে হবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। সো আমি যেটা প্রেফার করি উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেস সকাল 6:20 এসে এনজেপি পৌঁছায় এবং আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে গিয়ে এলাম, একদম কারেক্ট টাইমে ট্রেন এসে পৌঁছালো। সো আমরা কমফোর্টেবলি আজকেই মানেভঞ্জন থেকে পারমিট করে গাড়ি ঠিক করে টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারবো। এই জন্য প্রেফারেবল ট্রেন উত্তরবঙ্গ। যদি একান্তই উত্তরবঙ্গের টিকিট না পাওয়া যায় তবে কাঞ্চনকন্যা, দার্জিলিং বা পদাতিকে আসলে কিন্তু লেট হয়ে যাবে। এনজেপি থেকে মানেভঞ্জনের দূরত্ব প্রায় 85 কিলোমিটার মতো এবং 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে মানেভঞ্জন পৌঁছাতে। সো আমরা 6:30টার সময় রওনা দিয়েছি। মাঝে একবার ব্রেক নেব, কোথাও একটু ব্রেকফাস্ট করব। হোপফুলি আমরা 11টার মধ্যে পৌঁছে যাব। যখন আমরা এনজেপিতে নামলাম সকালে, তখন কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, কিন্তু ধীরে ধীরে যত উপরে উঠছি কুয়াশাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন বেশ ঝলমলে আকাশ, রোদ্দুর উঠেছে, তবে আকাশের কোণে কিন্তু বিক্ষিপ্ত মেঘ আছে। এই রাস্তায় কিন্তু পরপর ভিউ পয়েন্ট পড়ে। যদি হাতে সময় থাকে তবে এনজেপি থেকে যাওয়ার সময় বা এনজেপি থেকে যদি রাতের ট্রেন থাকে তবে ফেরার সময় এই রাস্তা দিয়ে ফিরলে পরপর ভিউ পয়েন্ট আপনারা কভার করতে পারবেন। এই রাস্তায় মিরিক ছাড়াও
গোপালধারা টি এস্টেট, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি, জোরপোখরি ইত্যাদি অনেকগুলো পয়েন্ট পড়ে। তো এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন এবং সময় থাকলে এই রাস্তা দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দেখতে দেখতে যেতে পারেন। আর রাস্তার দুধারে সিনিক বিউটিও খুব সুন্দর, আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো। আমরা প্রায় মানেভঞ্জন পৌঁছে গেছি। শেষ কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ, একটু সময় লাগলো। তা যা হোক, এখন 10:30 বাজে, আমরা মোটামুটি তাড়াতাড়ি পৌঁছেছি। আমরা মাঝে গোপালধারায় হাফ অ্যান আওয়ারের একটা ব্রেকফাস্ট করার ব্রেক নিয়েছিলাম, তো সেটা যদি বাদ দিই তবে 3.5 ঘন্টা সময় লাগে এনজেপি থেকে এই মানেভঞ্জন পৌঁছাতে। আমরা মানেভঞ্জন এসে পৌঁছেছি এবং আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড রোভার্স ওনার্স অ্যাসোসিয়েশনের প্রিপেড কাউন্টার। এখান থেকেই একমাত্র সান্দাকফু যাওয়ার গাড়ি বুক করতে হয়। আমরা যাব এবং গাড়ি বুক করব। এখানে দু রকম গাড়ি চলে, একটা ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার আর একটি বোলেরো। তো ল্যান্ড রোভার থেকে বোলেরো একটু কমফোর্টেবল, রাস্তা খুব খারাপ, এই কারণেই আমরা বোলেরো নেব। আমরা এবার বুকিং কাউন্টারের দিকে এগিয়ে যাব এবং গাড়ি বুক করব। আমরা 2 রাতের জন্য গাড়ি নেব, আজকে রাত তুমলিং এবং কালকে রাত সান্দাকফুতে কাটাবো আমরা। আমাদের বুকিং কমপ্লিট, এবার আমরা পুলিশ পারমিট নেব। আমাদের 2 নাইট 8500 পড়লো, সান্দাকফু 1 নাইট স্টে করবো, 1 নাইট তুমলিং। সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ফেয়ার চার্ট সেটা আমি শেয়ার করে দিলাম। তো আপনারা যারা সান্দাকফু বা ফালুট ভ্রমণের প্ল্যান করছেন, এই ফেয়ার চার্ট দেখে আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে। আমরা এবার পুলিশ বুথের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা পারমিট করাবো। পারমিটের জন্য আমাদের আধার কার্ডের ফটোকপি ও ফর্ম ফিল আপ করে জমা করতে হলো, বাকি ফর্মালিটিটা আমাদের ড্রাইভারই করে নিচ্ছে। আমাদের পারমিট কমপ্লিট, এবার আমরা রওনা দেব তুমলিংয়ের উদ্দেশ্যে। একটা কথা বলে রাখা দরকার, এই মানেভঞ্জন কিন্তু এখানকার শেষ স্পট যেখানে প্রয়োজনীয় উলেন ক্লোথস বা ওষুধপত্র এবং শুকনো খাবার দাবার এগুলো পাবেন। তো এখান থেকেই সংগ্রহ করে নেওয়া বেটার। উপায় থাকলে জল নিয়ে নেবেন বেশি করে, কারণ উপরে জলের দাম অনেক বেশি। তো এখান থেকে যতটা পারেন জল এবং শুকনো খাবার নিয়ে রওনা দেবেন। আমরা রওনা দিলাম সান্দাকফুর উদ্দেশ্যে, তবে আজকে রাতে আমরা থাকবো তুমলিংয়ে। 1 মিনিটের মধ্যে এসে দাঁড়াতে হলো বন দপ্তরের অফিসের সামনে। এখান থেকে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রির পারমিট আমাদের নিতে হবে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে এন্ট্রির জন্য এখান থেকেই পারমিট করা হয়। এখান থেকে আমরা গাড়ির পারমিট নিলাম, যার জন্য আমাদের খরচ পড়লো 480, এবং কালকে সান্দাকফুর জন্য পার পারসন 200 করে লাগলো, বাচ্চার জন্য এক্সট্রা লাগলো না, এবং 20 টাকা করে এন্ট্রি ফি। তো টোটাল আমাদের 940। সো লেট স্টার্ট ফর দ্য মাচ অ্যাওয়েটেড জার্নি। আমরা সান্দাকফুর পথ ধরলাম, বহুদিনের প্রতীক্ষার অবসান হলো, দারুণ এক্সাইটেড লাগছে। আমরা রওনা হয়েছি তুমলিংয়ের উদ্দেশ্যে এবং এই রাস্তা কিন্তু খুব চড়াই। যেখানে মানেভঞ্জনের অল্টিটিউড 6300 ফিট, সেখানে তুমলিংয়ের অল্টিটিউড কিন্তু 10,000 ফিট। তার আগে টংলু পড়বে, তার অল্টিটিউড 10,070 ফিট। সুতরাং ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, 12 কিলোমিটার। এই 12 কিলোমিটারে আমরা এই 6300 ফিট থেকে 10,000 ফিট অবধি কভার করব। মানে বুঝতেই পারছেন রাস্তা কতটা চড়াই। আর আমাদের যে আজকে নিয়ে ঘোরাচ্ছে বা কালকেও যে আমাদের সান্দাকফু নিয়ে যাবে, ওর নাম ছিরিং, এবং ওই আমাদের 2 দিনের গাইড। শুধুমাত্র একটা জিনিস নিয়েই মনে দ্বন্দ্ব চলছে, সেটা হচ্ছে এই আবহাওয়ার খামখেয়ালিপানা। এখন আবার আকাশ মেঘাচ্ছন্ন, কেমন ভিউ পাবো তাই নিয়ে সন্দেহ হচ্ছে। মনে হয় না আজকে তেমন ভিউ পাবো যে আবহাওয়া দেখছি, বাট হোপ ফর দ্য বেস্ট। কালকে সকালে যেন
ভালো ভিউ পাই এই আশা নিয়ে আমরা যাচ্ছি। হঠাৎ করে কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেল জায়গাটা। পাহাড়ে এই মেঘরোদ্দুরের খেলা কিন্তু আমরা যখন থেকে এসেছি তখন থেকে চলছে। মানেভঞ্জন থেকে এবার আমরা চিত্রে এসে পৌঁছেছি। মানেভঞ্জন থেকে চিত্রে একদম কাছে, মাত্র 3 কিলোমিটার আমরা চিত্রে এসে পৌঁছেছি। আমরা এখানে থামবো এবং চিত্রেটা একটু ঘুরে দেখব, তারপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমরা চিত্রেতে দাঁড়াবো। আমরা এসে পৌঁছি চিত্রে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এখান থেকে একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো। চিত্রের ল্যান্ডস্কেপ খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন চিত্রের সৌন্দর্য। যদিও আকাশ মেঘে ঢাকা, তাও কিন্তু অপূর্ব লাগছে জায়গাটি। আর এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত এবং নিরিবিলি। এই রাস্তার অন্যতম আরেকটি আকর্ষণ হচ্ছে ব্রিটিশ আমলের এই ল্যান্ড রোভারগুলি। যে গাড়িটি দেখছেন এটি ল্যান্ড রোভারের ওল্ড ভার্সনের 2nd জেনারেশন। এগুলি প্রায় 70 বছরের পুরনো। ভারতে একমাত্র এই রুটে কিন্তু এই ল্যান্ড রোভার চলে। চিত্রেতে কিন্তু থাকার জন্য কয়েকটি হোমস্টেও আছে। আপনারা ইচ্ছে করলে এখানে এসেও থাকতে পারেন। জায়গাটি কিন্তু অত্যন্ত মনোরম এবং সুন্দর। আমি চিত্রেতে যে চিত্রে মনেস্ট্রি তার সামনে দাঁড়িয়ে আছি। আমি মনেস্ট্রির দিকে যাব, দেখা যাক এন্ট্রি পাই কি না। যদি এন্ট্রি পাই আপনাদের মনেস্ট্রিটা ঘুরিয়ে দেখাবো। আমি চিত্রে মনেস্ট্রিতে প্রবেশ করলাম। মনেস্ট্রিটা খুব সুন্দর। আমি আপনাদের পুরো মনেস্ট্রিটা ঘুরিয়ে দেখাবো। চিত্রে মনেস্ট্রির মধ্যেই ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা বুদ্ধিস্ট মঙ্ক চেরিসি স্ট্যাচু। আমি স্ট্যাচুটি আপনাদের কাছ থেকে দেখাবো। আমরা এবার মূল মন্দিরটির দিকে এগিয়ে যাব। এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড, তাই ভিতরে ঢুকে আর দেখা হলো না। মন্দিরটি কিন্তু বেশ ছিমছাম এবং পরিবেশ অত্যন্ত শান্ত, বেশ ভাল লাগলো। এই মনেস্ট্রিতে একটি স্তূপ বানানো আছে, যেটি আমি প্রথমে দেখে এদিকটা এলাম। সেই স্তূপটির দিকে আবার আমরা এগিয়ে যাচ্ছি। তো চলুন উপরে যাই এবং আপনাদেরও সেই স্তূপটি দেখাবো। আমরা পৌঁছে গেছি স্তূপটির কাছে। বেশ সুন্দর কিন্তু স্তূপটি। আমি পুরোটা আপনাদের দেখাবো। চিত্রে যেন চিত্রসম সুন্দর। কোনো শিল্পী তুলির টানে যেন এই গ্রামের ছবি এঁকেছে। যেমন সুন্দর মনেস্ট্রিটা, তেমন সুন্দর এখানকার প্যানোরামিক ভিউ। অপূর্ব লাগলো। এবার আমরা আবার গাড়িতে গিয়ে উঠবো এবং এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে। চিত্রে ক্রস করেই একটি চেকপোস্ট আছে, যেখানে আবার আমাদের আধার কার্ড দেখাতে হলো এবং ভেরিফিকেশন করাতে হলো। এবার আমরা লামায়াধুরার দিকে এগিয়ে যাচ্ছি। চিত্রে ক্রস করে যে পরবর্তী গ্রামটি আসে সেটি লামায়াধুরা। তবে আমরা লামায়াধুরায় নামবো না, আমরা একেবারে এরপর মেঘমায় গিয়ে নামবো। আমরা লামায়াধুরা ক্রস করছি। এখানে কিছু ছোট ছোট চা এবং স্ন্যাক্সের দোকান আছে এবং খুব অল্প কয়েকটি পরিবারের বসতি। এখানে দাঁড়াবো না, আমরা এবার মেঘমার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি, এই জায়গাটায় মেঘেদের রাজত্ব চলে।
এই কারণে এই জায়গাটির নাম মেঘমা। লামেধুরা থেকে 3 কিলোমিটার এগিয়ে এসে আমরা মেঘমা এসে দাঁড়িয়েছি। এখানে একটি মনেস্ট্রি আছে, আমরা মনেস্ট্রিটা দেখব। আর মেঘমা এখন মেঘে ঢাকা, আর হবে নাই বা কেন, যার নামে মেঘমা সে তো মেঘে ঢাকা হবেই। আমি ঘুরিয়ে মেঘমা গ্রামটা আপনাদের দেখাবো এবং মনেস্ট্রিতে যাব। যদি মনেস্ট্রিতে এন্ট্রি রেস্ট্রিক্টেড না হয় তাহলে মনেস্ট্রিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা মেঘমা মনেস্ট্রিতে এন্ট্রি নিয়েছি। চারদিক মেঘে ঢাকা, অপূর্ব সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ। এই মনেস্ট্রিটি বন্ধ, ভিতরে একটি খুব সুন্দর বুদ্ধ মূর্তি আছে। আমি কাঁচের দরজার বাইরে থেকে বুদ্ধ মূর্তিটি তোলার চেষ্টা করছি, খুব একটা ভালো আসছে না। মেঘমাকে বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে চলেছি টংলুর দিকে। মেঘমা থেকে এবার আমরা এসে পৌঁছেছি টংলু। খুব সুন্দর জায়গা কিন্তু টংলু। আমি গাড়ি থেকে নেমে আপনাদের ঘুরিয়ে দেখাবো টংলু। আর সত্যি রাস্তাটা অপূর্ব, এত সুন্দর রাস্তা, দারুণ লাগছে, দারুণ এক্সপেরিয়েন্স। টংলুর আকাশ মেঘে ঢাকা। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়, কিন্তু যেহেতু চারদিক মেঘে ঢাকা আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো না। আর আমার পিছনে একটি জলাশয় আছে, এই জলাশয়ে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন কিন্তু দেখতে দারুণ লাগে। আর ঠিক পেছনেই জিটিএ হাট, এটা জিটিএ হাট। যারা ট্রেকিং করে আসেন তারা কিন্তু অনেকে এই জিটিএ হাটে থাকেন। আমরা টংলুতে থাকবো না, আমরা চলে যাব টুমলিং। টুমলিং এখান থেকে মাত্র আর 1.5 কিলোমিটার। আজকে আমরা টুমলিংয়ে থাকবো। আমি একবার ক্যামেরা ঘুরিয়ে টংলু আপনাদের দেখিয়ে দিই, তারপর আমরা এগিয়ে যাব টুমলিংয়ের পথে। আমরা টুমলিং পৌঁছে গেছি এবং আজকের রাত আমরা কাটাবো টুমলিংয়ের শিখর লজে। টুমলিংয়ে থাকার অন্যতম সেরা ঠিকানা কিন্তু শিখর লজ। আর এখানে যে হোমস্টেগুলো আছে সবগুলোই কিন্তু নেপালে। আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের আস্তানা শিখর লজে। লজটি খুব সুন্দর, আমি ভিতরে ঢুকে আপনাদের লজটি দেখাবো এবং রুম ট্যুর করাবো। টুমলিংয়ে কিন্তু খুব অল্প সংখ্যকই থাকার জায়গা আছে, তার মধ্যে শিখর লজ অন্যতম। আমি শিখর লজের ভিতরে ঢুকে আপনাদের দেখাবো। এটা মেন এন্ট্রান্স। ডান দিকে কিছু ফুলের গাছ আমি দেখতে পাচ্ছি, আর বাঁদিকে একটি বেসমেন্টের রাস্তা চলে গেছে, নিচে ডাইনিং এরিয়া। আমি এবার মেন বিল্ডিংয়ে প্রবেশ করছি, এখানে একটা রিসেপশন টাইপের আছে।
আমি এবার ড্রয়িং রুমে প্রবেশ করছি। এটা ড্রয়িং রুম। এখানে একসাথে বসে আড্ডা মারার সুন্দর ব্যবস্থা আছে এবং একটি ফায়ার প্লেস আমরা দেখতে পাচ্ছি। এখানে যা ঠান্ডা পড়ে, ফায়ার প্লেস কিন্তু জরুরি। আর দেয়ালে সুন্দর সুন্দর ছবি টানানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই শিখর লজ কিন্তু খুব পরিপাটি করে সাজানো গোছানো, আর এখানে প্রত্যেকটি রুমের আলাদা আলাদা নাম আছে। আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে তার নাম কস্তুরী। আমি আপনাদের এবার রুম ট্যুরটা করাই, চলুন। যেটা বলছিলাম, আমাদের রুমের নাম হচ্ছে কস্তুরী। দুটো বেড আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডটা ছোট, রুশ্মি সিঙ্গেল বেডটাই শোবে, কারণ আমার আমি এই বেডে শোবো না, আমি ওই বেডটাই মায়ের সঙ্গে শোবো। কিন্তু এই বেডে শুলে তো আমার পা বেরিয়ে যাবে। পা গুটিয়ে শোবে। আচ্ছা, আমাকে এই বেডটায় শুতে হবে পা গুটিয়ে। রুমের একদিকের দেয়ালটা কিন্তু পুরো কাঁচের জানলা, এবং এই জানলা দিয়ে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যদি এখনো মেঘে ঢাকা, কিছুই দেখা যাবে না। স্মিতা এখানে চা বানাচ্ছে। এখানে একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও রয়েছে। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এবং চার্জিং পয়েন্টও 3টে। একটা বেড সাইড টেবিল আছে। দেয়ালটা উডেন। এদিকে একটা মিরর আছে। এবার আমি ওয়াশরুমটা আপনাদের দেখাই। শাওয়ার আছে, এখানে কমোড আছে, বেসিন আছে এবং একটি মিররও আছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গরম জল এখানে রুমে সাপ্লাই করা হয়, আলাদা করে রুমে গিজার নেই। চাটা চমৎকার, আর হোমস্টেটাও খুব সুন্দর। তোমার কেমন লাগলো? দারুণ চমৎকার, তার সাথে গরম গরম চা বেশ জমে যাচ্ছে। হোমস্টেটা সুন্দর, অ্যাটমসফিয়ার সুন্দর, অ্যাম্বিয়েন্স সুন্দর, সবকিছু ভালো লাগছে। তোর কেমন লাগলো? কোথায় তুই? এদিকে আয়। এদিকে আয়। তোর কেমন লাগলো? এতটা ভালো লেগেছে, অনেকটা ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এই হোটেলটা পুরো সুন্দর। ওর দারুণ লেগেছে, খুব এক্সাইটেড। তো এই হোমস্টেটা আমি আপনাদের রেকমেন্ড করব। টুমলিংয়ে কিন্তু খুব একটা ভালো স্টেজ নেই। শিখর লজ কিন্তু এখানকার ওয়ান অফ দ্য বেস্ট। তো এখানে আসলে শিখর লজের থাকার চেষ্টা করবেন। আমি এদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। শিখর লজের একদিকে একটি কমন লন টাইপের আছে। আমি এবার সেই লনে এসেছি। এই ডান দিকে রুমগুলি, এই দ্বিতীয় রুমটি আমাদের, যেটির সামনে দিয়ে আমি এখন ক্রস করছি। পরপর এখানে রুম আছে এবং উল্টো দিকে কিন্তু সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, কিছুই দেখা যাবে না, না হলে এখান দিয়ে পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। তবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু শিখর লজ দিয়ে দেখা যায় না। এখন দুপুর 2টো বাজে, আমরা লাঞ্চ করতে এসেছি। আর একটা ভালো জিনিস দেখলাম, এখানে দেখুন দুটো পাত্রে এই যে গরম জল, এটায় আর ওটায় ঠান্ডা জল দেওয়া হয়েছে। আর ডাইনিং হলটাও কিন্তু বেশ সুন্দর। খাবার কিন্তু বেশ গরম গরম সার্ভ করা হয়েছে এখানে। খাবার কিন্তু টেস্টি, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? খুব ভালো। মেনুতে ছিল ভাত, ঘি, আলু ভাজা বেশ মুচমুচে, একটা তরকারি, ডাল আর ডিমের ডালনা, আর 2 রকমের আচার ছিল। একটা তার মধ্যে তেঁতুলের ওদের হোমমেড আচার, আর স্যালাড, পাঁপড়। খাওয়া খুব টেস্টি। এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ টেস্টি, ভাল লাগলো, তৃপ্তি করে খেলাম। সমস্ত কিছু গরম গরম সার্ভ করা হয়েছে। তবে খাওয়ার পর যেন ঠান্ডাটা এবার জাঁকিয়ে পড়ছে। এমনি খাওয়ার পর ঠান্ডা বেশি লাগে, তার উপর এখানকার এরকম জলো জলো মেঘলা ওয়েদার, সব মিলিয়ে বেশ ঠান্ডা লাগছে এখন। লাঞ্চের পর একটু এই গ্রামটা এক্সপ্লোর করতে বেরোলাম। আকাশের মুখ ভার, পুরো মেঘাচ্ছন্ন, কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্স নেই। তাই আমরা পায়ে হেঁটে একটু গ্রামটা ঘুরে দেখব।
আমরা হাঁটতে হাঁটতে মেন রোডে চলে এসেছি। এখান থেকে কিন্তু দূরের পাহাড়গুলোকে অপূর্ব লাগছে, আর মেঘগুলো দেখুন একদম সামনে দিয়ে পাস হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, অপূর্ব লাগছে জায়গাটা। টুমলিং কিন্তু সত্যি খুব সুন্দর। আকাশ মেঘাচ্ছন্ন, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তাও এর ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ। ওই যে দূরে যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টা হচ্ছে টংলু। টংলু থেকে টুমলিং একটু নিচে। রাস্তাটা দেখুন, ঢালু রাস্তা, এবং এই রাস্তার বাঁ পাশে, মানে আমি যেখান থেকে ভিডিও শ্যুট করছি তার বাঁ পাশটা হচ্ছে ভারত এবং ডান পাশটা নেপাল, এবং সমস্ত হোমস্টেগুলোই নেপালে। আর উল্টো দিকে ওই যে ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি বলা যায় না, বুদ্ধিস্ট স্তূপ আছে একটা। অপূর্ব এই ল্যান্ডস্কেপটা, যত দেখছি তত যেন মুগ্ধ হচ্ছি। এইসব ল্যান্ডস্কেপের জন্যই তো বারবার ছুটে পাহাড়ে আসা। কাঞ্চনজঙ্ঘা দেখা বা এভারেস্ট দেখা, এগুলো উপরই পাও না। এবার আমরা এসে পৌঁছেছি টুমলিং ভিউ পয়েন্টে। দূর থেকে আমি একটু আগেই দেখালাম, এখানে একটা স্তূপ আছে। আমি সেই স্তূপটা কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু এখন প্রচণ্ড হাওয়া চলছে, আর মেঘের কারণে ভিজিবিলিটি খুব কম। দেখুন কেমন ঘন মেঘে ঢেকে গেছে পুরো টুমলিং। চারদিক মেঘে ঢাকা, কোনো ভিউ পাওয়া যাচ্ছে না কোথা থেকেও। তবে চমৎকার লাগছে হেঁটে ঘুরতে। জায়গাটা খুব সুন্দর, শান্ত, নিস্তব্ধ। এরকম জায়গা আমি পার্সোনালি খুব প্রেফার করি। দুর্দান্ত লাগছে। তবে বেশিক্ষণ আর বাইরে কাটাবো না, এবার আমাদের লজে ফিরে যাই। সন্ধে হয়ে আসছে এবং ঠান্ডাটাও ধীরে ধীরে বাড়ছে, তাই এবার আমাদের লজে ফিরে যাব। পায়ে হেঁটে টুমলিং এক্সপ্লোর করলাম। গ্রামটা ছোট্ট, শুনশান এবং খুব পরিপাটি। দারুণ লাগছে কিন্তু এখানে। তবে এবার হোমস্টেতে ফিরে মনটা একটু চা করছে, একটু চা পেলে ভালো হতো। স্মিতাকে তাই চা বানাতে বললাম। আমরা যেখানেই যাই ইলেকট্রিক কেটল এবং টি ব্যাগ নিয়ে যাই। হোমস্টে দুবার চা দেয়, ও দুবার চাই আমাদের পোষায় না, আমরা বহুবার চা খাই। স্মিতা কম্বল থেকে বেরোচ্ছে না, কম্বলে বসেই চা বানাচ্ছে। কনকনে ঠান্ডায় গরম গরম চা খেতে দুর্দান্ত লাগে। ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা, আর আমরা চাটা দারুণ উপভোগ করি। মারাত্মক ঠান্ডা। ঠান্ডা খুব দরকারি জিনিস। ঠান্ডা হলেও এই জায়গার যা সৌন্দর্য, সব ঠান্ডা ভুলে যাচ্ছি। দারুণ লাগছে এখানে। এটা ঠিক কথা, খুব সুন্দর জায়গা। হ্যাঁ রে, তোর কেমন লাগছে? ভালো লাগছে। তুই কি করছিস? ড্রয়িং করছি। কেমন ঠান্ডা? ভালোই। ও ঠান্ডায় জবু হয়ে বসেছিল এতক্ষণ, এখন উঠে ড্রয়িং করতে বসেছে। ঠিক আছে, তুমি ড্রয়িং করো। এখন রাত 8:30 বাজে, আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে চিকেন এবং একটি আলুর তরকারি ছিল, সাথে যা থাকে ডাল, ভাত বা রুটি যে কোনো একটা। আমি রুটি নিয়েছি, সাথে আচার এবং পেঁয়াজ। খাবার কিন্তু গরম গরম সার্ভ করা হয়েছে। এখন রাত 9টা বাজে ভারতীয় সময় অনুযায়ী। আমাদের ডিনার কমপ্লিট এবং আমরা রুমে ফিরে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তাই আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুয়ে পড়ব। আবার কালকে সকালে আপনাদের সাথে কথা হবে। কালকে সকালে আমরা সানরাইজ দেখতে যাওয়ার প্ল্যান আছে। জানি না কতটা ভালো ভিউ পাবো,
বাট হোপ ফর দ্য বেস্ট। তো চলুন, কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। গুড মর্নিং। এখন সকাল 5:45 বাজে। এখানে একটা কাছে সানরাইজ পয়েন্ট আছে, যেটা কালকে বিকেলে আপনাদের দেখিয়েছি। এখন সেই পয়েন্টে যাব সানরাইজ দেখতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু একদম ফুললি প্যাকড। তো চলুন গিয়ে দেখি ভাগ্য সুপ্রসন্ন কিনা, সানরাইজ দেখা যায় কিনা। আমি এখন এসে পৌঁছেছি সানরাইজ পয়েন্টে, আর এসে মুগ্ধ হয়ে গেছি। এখনও সানরাইজ হয়নি, কিন্তু সূর্যের আলোকছটা যে অপূর্ব আলোকসজ্জা তৈরি করেছে তা অপূর্ব। আকাশ কিন্তু পরিষ্কার, কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। সানরাইজ হচ্ছে ধীরে ধীরে। আমার পিছনে দেখুন আকাশে আলোর আভা, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো। আর ঠিক পিছনে কাঞ্চনজঙ্ঘা। মেঘ আছে, তবে মোটামুটি পুরোটাই ভিজিবল। এখনও সূর্যি মামার দেখা মেলেনি। কালকে রাতে এ মরশুমের প্রথম তুষারপাত হয়েছে টুমলিংয়ে। দেখতে পাচ্ছেন চারদিকে সাদা বরফে ঢাকা, প্রচণ্ড হাওয়া চলছে। এক অপার্থিব সৌন্দর্য, ভাষায় প্রকাশ করা যায় না। আলোর রিফ্লেকশনে কাঞ্চনজঙ্ঘা দেখুন রং পরিবর্তন করছে। শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার একাংশ এখন গোলাপি রং ধারণ করেছে। টুমলিংয়ে মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষ্য থাকলাম আমরা। কালকে রাতে এই তুষারপাত হয়েছে দেখুন। কালকে যে অংশ ছিল সবুজ, আজ তা সাদা, অপূর্ব লাগছে। এখানে প্রচণ্ড হাওয়া চলছে এখন, কিন্তু এই অপার্থিব সৌন্দর্য চাক্ষুষ করার যে অনুভূতি, তার সামনে এই ঠান্ডা ম্লান হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জ, আর সূর্যের আলোকে এক মায়াবী খেলা চলছে। অপূর্ব লাগছে। ঝড়ের মতো হাওয়া চলছে, আর এই হাওয়া যেন আমাদের আলপিনের মতো বিচ্ছে। তবু এই কষ্ট সহ্য করা যায় এই অপূর্ব ল্যান্ডস্কেপ দেখার তাড়নায়। অসাধারণ লাগছে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অবশেষে সূর্যি মামার দেখা মিলল। এই রক্তিম সূর্য যে লাল আভার সৃষ্টি করেছে আকাশে, তা মায়াবী। আর এই আলোর রিফ্লেকশনে কাঞ্চনজঙ্ঘা যে কি অপূর্ব লাগছে, তা খালি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ক্যামেরা এই সৌন্দর্য জাস্টিফাই করে না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্যই তো এখানে আসা। এই হাওয়ার দাপট সহ্য করে প্রায় 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি, তা শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্যই। এক কথায় অসাধারণ। প্রকৃতি যেন আজ নিজেকে উজাড় করে দিচ্ছে, আর আমরা ভাগ্যবান, আমরা চাক্ষুষ থাকলাম এই অপূর্ব এক সকালের। ক্যামেরা এই সৌন্দর্য জাস্টিফাই করে না, তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার। একটা দুর্দান্ত সানরাইজ দেখে আমরা অভিভূত। দুর্দান্ত অভিজ্ঞতা। সূর্যের আলোর যে 6টা কাঞ্চনজঙ্ঘার উপর যে মায়াবী আভার সৃষ্টি করেছে, ভাষায় প্রকাশ করা যায় না। অসাধারণ। আর মরশুমের প্রথম স্নোফল এই টুমলিং গ্রামে হলো আজ। চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন বরফে ঢেকে গেছে। দারুণ সময় এসছে এখানে। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এখান থেকে যাব। এই ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকছে সান্দাকফু যাওয়ার গল্প। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকুন। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য
গুড বাই। টুমলিংয়ে আমরা যা দেখেছি তা শুধুমাত্র ট্রেলার, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আর পুরো পিকচার দেখার জন্য চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। সান্দাকফু আমাদের যা দিয়েছিল তা চিরদিন মনের মণিকোঠায় থেকে যাবে। সমস্ত ডিটেল নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।